হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোবান একাডেমি। তো গ্রাম পঞ্চায়েতের নোটিফিকেশন খুব শীঘ্রই আসতে চলেছে। তো এখন আমাদের করণীয় হচ্ছে প্রিভিয়াস ইয়ারকে খুব ভালো করে অ্যানালিসিস করা। কারণ একমাত্র প্রিভিয়াস ইয়ার থেকে তুমি বুঝতে পারবে যে কোন কোন ধরনের প্রশ্ন এসেছে, কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন এসেছে, কি কি টপিক আমাদেরকে কভার করতে হবে। তো অল্প সময় প্রস্তুতির জন্য প্রিভিয়াস ইয়ারের গুরুত্ব অপরিসীম। তো আজকের ক্লাসে আমরা প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস করব, সলিউশন দেখব। এই পরীক্ষাটা হয়েছিল গ্রাম পঞ্চায়েত কর্মী নদিয়ার ডিস্ট্রিক্টের একটা প্রশ্ন। প্রত্যেকটা কম বেশি ডিস্ট্রিক্টে সেম প্রশ্নই থাকে। তো গণিত থেকে মোট 10টা প্রশ্ন এসেছিল, খুবই ইজি প্রশ্ন। কিভাবে আমাদের এক্সাম ওরিয়েন্টেড মেথডে সমাধান করতে হবে সেটা আমরা দেখব। চলো, প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। 21-এর দাগেরটা সিম্পল একটা যোগ করতে বলেছে। যোগ বিয়োগ গুণ ভাগ আমরা তো সবাই জানি, সেই যোগ একটা করতে বলেছে। ঠিক আছে, দেখো এই যোগটা করার নিয়মটা দেখো, খুব ভালো করে দেখবে। এমনি যদি তুমি যোগ করতে যাও তোমার সময় লাগবে, তো এই যোগটাকে আমরা একটু অন্যভাবে করবো। কিভাবে দেখো, 231টাকে আমি মনে মনে 230 প্লাস 1 ভাবতে পারি। এই একটাকে আমি কি করছি, 999 সঙ্গে যোগ করে দিচ্ছি, তাহলে এটা 1000 হয়ে যাবে। এরপর দেখো 230-এর মধ্যে 30 ঢুকে রয়েছে, তাহলে আমি এটাকে 200 প্লাস 30 করে নিচ্ছি। এই 30টাকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি, তাহলে দেখো 5702 হয়ে যাচ্ছে। আমি 700 প্লাস 2 রাখছি। ঠিক আছে, এই 200টাকে আমি এটার সঙ্গে অ্যাড করে দিচ্ছি, তাহলে 6000 হয়ে যাচ্ছে এটা। তাহলে এখন কি থাকছে দেখো, 6000, 1000, 7000, 7000, এদিকে 5700, তাহলে 12700 হলো। আর এখান থেকে ছিল 2, তাহলে 12702। অপশন ডি হয়ে যাবে এটা সঠিক উত্তর। দেখো এটা ছাড়াও আরেকটা প্রসেস আছে, সেটা হচ্ছে ডিজিট সাম। ডিজিট সাম মানে প্রত্যেকটা সংখ্যাকে যোগ করতে হবে। ডিজিট সাম যদি আমি বলি, যেমন 14 যদি বলি, এটা ডিজিট সাম জানো? ডিজিট সাম হচ্ছে 1 প্লাস 4 মানে 5। যদি আমি বলি 56, এটা ডিজিট সাম 6 প্লাস 5 11। 11, দুটো 1 রয়েছে, আবার যোগ করে দাও 2, তাহলে 56 ডিজিট সাম হচ্ছে 2। তো এই ডিজিট সাম দিয়ে অঙ্কটাকে করা যাবে। দেখো 8 আর 5 13, 13, 1 প্লাস 3 মানে এটা হচ্ছে 4। তিনটে 9 যখন আছে, 9 গুলোকে কেটে দেবে। 9 এর ডিজিট সাম মানে 0। 7 আর 2 9, 6 আর 5 11, 11 প্লাস মানে 1 প্লাস 1 এখানে 2। এখানে দেখো 5 আর 6, 6। এরপর যোগ করো এটা 6, 4 আর 2 6, 6 6 12। 12 ডিজিট সাম কত হবে? 3। 1 প্লাস 2 3। এরপর দেখো এটা ডিজিট সাম করো, 7 আর 2 9 কেটে দাও, 1 প্লাস 2 3। ঠিক আছে, এটা ডিজিট সাম করো, 7 আর 2 9 কেটে দাও, 1 প্লাস 2 3, একে 4। এটা ডিজিট সাম করো, 3 4 2 5। এটার করো 8 9 কেটে দাও, 4 5। এরপর দেখো এটার ডিজিট সাম কত বেরিয়েছিল? 3। তাহলে অপশন ডি হয়ে যাবে, একমাত্র 3 আসছে, ডি হয়ে যাবে এটা সঠিক। তো এইভাবে কিন্তু অঙ্ককে সলভ করা যায় ডিজিট সাম দিয়ে। এরপর তোমার যদি জানা না থাকে তাহলে জাস্ট নর্মাল যোগ যেমন করে সেভাবে করবে, অত অ্যাডভান্সে যাওয়ার দরকার নেই। ঠিক আছে, একটা গুণ করতে দিয়েছে 22-এর দাগের। তো গুণ তো আই থিঙ্ক সবাই পারবে, তাই না? তো এরপর দেখো ইউটিউবে তুমি অনেক ট্রিক্স দেখতে পাবে যে গুণ এইভাবে এইভাবে করো। ভাই পরীক্ষার সময় সব ট্রিক্স ফ্রিক্স কাজে লাগবে না। সিম্পল গুণ আমরা ছোটবেলায় যেমনটি করতাম ভাই, সেই অনুযায়ী করো, কোনো ট্রিক্স অ্যাপ্লাই করতে যাবে না। জাস্ট এই গুণটা এইভাবে চালিয়ে দাও। দেখো 5 5 25-এর 5, হাতে রইলো 2, 5 7 35 আর 2 37-এর 7, হাতে রইলো 3, 5 16 80 83, 6 দিয়ে 5 6 30 0, হাতে রইলো 3 42, 45-এর 5, হাতে রইলো 4, 6 6 36 0 4 6 আর 4 10। ওকে, 2 দিয়ে 75 150 হবে, হাতে রইলো 1, 16 দিয়ে 32 আর 1 33, 5 7 8 3 4 4 4 4 3 8 7 5। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, তো এইভাবে প্র্যাকটিস করলে ইজিলি হয়ে যাবে। নেক্সট দেখো 22। কিছু টাকা ব্যাংকে সরল সুদে রাখা হলো, যা 4 বছরের সুদে আসলে 1440 টাকা হয় এবং 10 বছরের সুদে আসলে 1600 টাকা হয়। সরল সুদের একটা অঙ্ক দিয়েছে। দেখো 4 বছরে যখন সুদে আসলে 1240 টাকা হচ্ছে, তার মানে কি 4 বছরের সুদ রয়েছে প্লাস এর ভেতরে আসল রয়েছে। এই টাকাটা সমান হচ্ছে 1240 টাকা, বলো হ্যাঁ কিনা। এরপর 10 বছরের সুদ বলেছে, তার মানে এখানে 10 বছরের সুদ আছে প্লাস আসল রয়েছে, নিয়ে টাকাটা হয়েছে কত? 1600 টাকা। তাহলে একটা জিনিস দেখো,
4 বছর যখন ছিল তখন 1240 টাকা, 10 বছরে হয়ে যাচ্ছে 1600 টাকা। তার মানে 6 বছর সময়ে 6 বছরের সুদ কত হচ্ছে দেখো, 6 বছরের সুদ আমি জাস্ট বিয়োগ করে দিচ্ছি। 6 বছরের সুদ হচ্ছে 1240 থেকে, মানে 1600 থেকে 1240 বাদ দিয়ে দাও, মানে 360। এটা কি 6 বছরের সুদ হচ্ছে 360। তাহলে তুমি বলো 1 বছরের সুদ কত হবে, তুমি বলবে 22/6 মানে 60 টাকা হচ্ছে 1 বছরের সুদ। ঠিক আছে, আমাকে জানতে চেয়েছে আসল কত। দেখো 1 বছরের সুদ যদি 60 টাকা হয়, তাহলে 4 বছরের সুদ ক টাকা হবে, তুমি বলবে 4 × 6 মানে 240 টাকা। ওকে, তাহলে দেখো 240 টাকার সঙ্গে আসল যোগ করে হচ্ছে 1240 টাকা। তার মানে 1240 টাকার ভেতরে 240 টাকা হচ্ছে সুদ। এই সুদটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আসল পেয়ে যাবো। তাহলে এখান থেকে 240 বাদ দিয়ে দাও, দ্যাট ইজ 1000 টাকা হয়ে যাবে তার আসল। ঠিক আছে, কিচ্ছু নেই অঙ্কটাতে, কিচ্ছু নেই। নেক্সট দেখো 24-এর অঙ্কটা। একটি কাজ এ 10 দিনে করতে পারে, বি 20 দিনে করতে পারে, উহারা সি কে সাথে নিয়ে ওই কাজটি 5 দিনে শেষ করছে, তাহলে সি একা কত দিনে করবে। দেখো এটা আমরা লসাগু মেথডে করব। বেসিক ক্লাস যদি তোমার করা থাকে এগুলো খুবই সহজেই তুমি করতে পারবে। একটি কাজ 10 দিনে বলেছে, বি ওই কাজটা 20 দিনে বলেছে, এবার সি কে সাথে নিয়ে 5 দিনে করে, মানে এ কাজ করছে, বিও কাজ করছে, সিও কাজ করছে, করলে তারা 5 দিনে শেষ করে দেয়। ঠিক আছে, আমরা কি করব, মোট কাজ ধরে নেবো এদের লসাগু। 10, 20 আর 5-এর লসাগু হচ্ছে 20। আমি ধরে নেবো যে 20টা কাজ করছে বা 20 ইউনিট কাজ করছে, বা বলতে পারো যে 20টা ইট তৈরি করছে। তাহলে 20টা ইট যদি 10 দিনে করতে পারে, তাহলে এ পার ডে 2টো করে করে, বি পার ডে 1টা করে কাজ করতে পারে, আর এ বি সি একত্রে পার ডে 5 4 মানে 4টা করে কাজ করতে পারে। এই 4টা কাজের ভেতরে কে কে রয়েছে, ঢুকে এ রয়েছে, এর কাজ আছে, বি এর কাজ আছে, আর সি এর কাজ আছে। তাহলে দেখো এর ক্ষমতা হচ্ছে পার ডে 2টো করে কাজ করা, বি এর ক্ষমতা হচ্ছে পার ডে 1টা করে কাজ করা। তাহলে বাকি কাজটা সি করছে, মানে সি এর ক্ষমতা তাহলে কত হচ্ছে, 1টা করে কাজ করা। এখন বলা হচ্ছে যে সি কে একা এই কাজটা করতে দেওয়া হচ্ছে, মানে সি কে এই একা 20 ইউনিট কাজ করতে দিচ্ছে। তাহলে 20 ইউনিট কাজ সি কত দিনে করবে, পার ডে যদি 1টা করে কাজ করতে পারে, তাহলে 20টা কাজ 20 দিনে করবে। অপশন সি হয়ে যাবে এটার সঠিক উত্তর। নেক্সট চল 25-এর অঙ্কটা দেখো। বলছে 4 অঙ্কের সংখ্যা এটা, যেটা কিনা 11 দ্বারা বিভাজ্য, তাহলে এর মান কত হবে। কি রয়েছে সংখ্যাটা, এ 3 8 1। এটা হচ্ছে নাম্বার সিস্টেমের অঙ্ক। বলছে এর মান কত বসালে এটা 11 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, দেখো 11 দ্বারা ভাগ যাওয়ার যে নিয়ম হচ্ছে সেটা হচ্ছে বিজোড় সংখ্যা স্থান আর জোড় সংখ্যা স্থানের মধ্যে যে সমষ্টি সেটার অন্তর, মানে এ প্লাস 8 মাইনাস 3 প্লাস 1। এটা যদি 11 দ্বারা বিভাজ্য হয় বা শূন্য হয়, তাহলে এর মান কত হবে। দেখো 8 প্লাস এ, এখানে আসছে -4, তাহলে এ প্লাস 4, রাইট, এ প্লাস 4। এ প্লাস 4 মানে হচ্ছে 11 আসতে হবে, এ প্লাস 4 এর সমষ্টিটা 11 আসতে হবে। তাহলে এর মান কত বসাবো যার ফলে এটা 11 আসবে, তুমি বলবে 4 আছে এখানে, তার মানে 7 বসাবো, 7 প্লাস 4 যোগ করলে 11 হবে, যেটা কিনা 11 দিয়ে ভাগ যায়। তাহলে এর মান কত হবে, 7 হয়ে যাবে সঠিক উত্তর। অপশন সি হয়ে যাবে রাইট আনসার। বোঝা গেছে, তো এগুলো বেসিক জিনিস, বেসিক ক্লাস করো, খুব ইজিলি করতে পারবে। 26-এর অঙ্কটা দেখো। যদি 3টি আমকে 4টির ক্রয় মূল্যে বিক্রি করা হয় তবে লাভ কত হবে। 3টির আমকে 4টির ক্রয় মূল্যে বিক্রি করা হয়, মানে অ্যাকচুয়ালি বলতে চাইছে যে 3টে আমের বিক্রয় মূল্য 4টা আমের ক্রয় মূল্যের সমান। ঠিক আছে, 4টা আমের ক্রয় মূল্যের সমান। 3টি আমের বিক্রয় মূল্য মানে 3টি আমকে বিক্রি করছে 4টা আমের দামে, তাহলে 4টার যা ক্রয় মূল্য হবে সেটা 3টের সঙ্গে সমান হবে। এখান থেকে আমি বলতে পারি এসপি মানে বিক্রয় মূল্য যদি 4 টাকা হয়, ক্রয় মূল্য হবে 3 টাকা। কিভাবে, এসপির মান হবে সিপির পাশে যে লেগে থাকবে মানে 4, আর সিপির মান হবে বিক্রয় মূল্যের পাশে যে লেগে থাকবে 3। ঠিক আছে, যেটা অনুপাত সমানুপাতের ছোট্ট একটা কনসেপ্ট। অর্থাৎ ক্রয় মূল্য 3 টাকা হলে বিক্রি করেছে 4 টাকা, তাহলে এখানে ক টাকা লাভ হচ্ছে, 1 টাকা লাভ হচ্ছে। কতর মধ্যে, 3-এর মধ্যে, 100-র মধ্যে কত, দ্যাট ইজ 33.1 প্রফিট। অপশন সি হয়ে যাবে এটা রাইট অ্যান্সার। ওকে, কোনো ট্রিক্স কোনো শর্টকাট অ্যাপ্লাই করার দরকার নেই, একদম বেসিক থেকেই তুমি খুব সহজে করতে পারবে। দেখো এরকম একটা সংখ্যা দিয়ে রেখেছে, নিয়ে বলেছে এর মধ্যে কতগুলি 9, 6, 9, 6 ও 7-এর মধ্যে মাঝে পড়িয়া চাপের চোটে নিষ্পৃষ্ট। এটা কি প্রশ্ন হবে, কি বলেছে দেখো, বলছে এর মধ্যে কতগুলো 9 আছে। ঠিক আছে, এর মধ্যে কতগুলো 9 আছে যেটা 6 ও 7-এর মাঝে রয়েছে। সোজা কথা এটাকে এইভাবে লিখে রেখেছে। ঠিক আছে, আমি ওইটা পাঠোদ্ধার করতে গিয়ে আমাকে মনে হচ্ছে সেই অশোকের শিলালিপি পাঠোদ্ধার করছি।
চাপের চোটে নিষ্পিষ্ট মানে হচ্ছে ভাই এটা বলতে চেয়েছে যে এমন কতগুলো 9 আছে যেটা 6 আর 7-এর মাঝে রয়েছে, মাঝে পড়িয়া চাপের চোটে, এটা বলেছে। ঠিক আছে, এটা রিজনিং এর অঙ্ক, অ্যাকচুয়ালি রিজনিং এর প্রশ্ন। তার মানে আমাদেরকে এইটা খুঁজতে হবে যে 6, 9, 7 এই সিরিজটা কোথায় রয়েছে, বা 9-এর আগে 9-এর বাঁ দিকে 6, ডান দিকে 7, এরকম কতগুলো রয়েছে। দেখো এখানে দেখো 9 দেখতে পাচ্ছি, যেখানে যেখানে 9 দেখতে পাবে সেখানে সেখানে থেমে যাবে। ঠিক আছে, 9-এর 9-এর বাঁ দিকে কি থাকবে 6, আর ডান দিকে থাকবে 7। এখানে দেখো আছে, নেই। তাহলে কোথায় রয়েছে দেখো 9 খুঁজো, এখানে একটা 9 রয়েছে, দেখো 9-এর বাঁ দিকে 6, ডান দিকে 7 আছে, একটা পেলাম। এখানটায় দেখো 9-এর বাঁ দিকে 6, ডান দিকে 7, একটা পেলাম। আর কোথাও আছে এখানটাতে 7, 9, 6, 7, 9, 6 থাকলে হবে না, 6, 9, 7 থাকতে হবে, 6, 9, 7 থাকতে হবে, 6, 9, 7 থাকতে হবে। একটা পাচ্ছি, দুটো দেখতে পাচ্ছি, আর ভাই দেখতে পাচ্ছি না। তার মানে এরকম দুটো রয়েছে, অপশন এ। ঠিক আছে, এটা রিজনিং এর অঙ্ক, রিজনিং অনুযায়ী আমাদেরকে এটা করতে হবে। চলো নেক্সট, 28টা। দেখো একজন তার মাহিনার 10% ব্যাংকে জমা করার পর অবশিষ্ট টাকার 4% বাড়ি ভাড়া দিলেন। তাহলে তার মাহিনা যদি 5,000 টাকা হয়, তাহলে কত টাকা বাড়ি ভাড়া দিয়েছে জিজ্ঞেস করেছে। তাহলে তার যে মাইনে রয়েছে মানে বেতন রয়েছে 5,000 টাকা, প্রশ্নে বলেছে। ওকে, 5,000 টাকার মধ্যে সে 10% ব্যাংকে দিয়ে দিচ্ছে, তাহলে পড়ে থাকছে কত পার্সেন্ট? 90%। 100 থেকে 10 বাদ দেবো, 90%, মানে 90/100। এই টাকাটা এখন তার কাছে রয়েছে, হাতে রয়েছে। বলছে অবশিষ্ট টাকার, এই জায়গাটা ইম্পর্টেন্ট, বলছে অবশিষ্ট টাকার মানে বাকি টাকার 4% বাড়ি ভাড়া দিচ্ছে। তাহলে বাকি টাকা বলতে এই টাকাটা, তাহলে এর 4% বাড়ি ভাড়া দিচ্ছে, তাহলে এর আমি 4% বের করে দেবো, অঙ্ক হয়ে যাবে। কারণ কি বলেছে, বাড়ি ভাড়া জিজ্ঞেস করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো উপরে এখানে 3টে শূন্য, এখানে 2টো শূন্য, এই একটা শূন্য গেল, এই 90-এর সঙ্গে একটা শূন্য গেল। তাহলে কত হচ্ছে দেখো, উপরে পড়ে থাকছে 5, 9 আর 4, 5 4 20, 20 × 9 মানে 180 টাকা সে কি করছে, বাড়ি ভাড়া দিচ্ছে। এই অঙ্কটাকে অন্যভাবেও দিতে পারতো, বলতো যে এই বাড়ি ভাড়া দেওয়ার পরে তার কাছে কত টাকা পড়ে থাকছে, মানে ব্যাংকে জমা দেওয়ার পর, বাড়ি ভাড়া দেওয়ার পর তার কাছে কত টাকা পড়ে থাকছে। সেটার অ্যান্সার কি হবে কমেন্ট করে জানাও। ঠিক আছে, নেক্সট 29-এর অঙ্কটা দেখো। একটি প্রশ্নপত্রে 100টি 2 নম্বরের প্রশ্ন রয়েছে, প্রতিটি সঠিক উত্তরের জন্য 2 নম্বর দেওয়া হবে, আর ভুল উত্তরের জন্য 1 নম্বর কেটে নেওয়া হবে। ঠিক আছে, একজন ছাত্র সবকটি প্রশ্নের উত্তর করে 80 নাম্বার পেয়েছে, তাহলে ছাত্রটি কটি প্রশ্ন উত্তর করেছিল। দেখো এই অঙ্কটাকে তুমি এক্স ধরে করতে পারো বা অপশন টেস্টের মাধ্যমে করতে পারো। যদি এক্স দিয়ে করো তাহলে দেখো সঠিক উত্তর ধরে নিতে হবে এক্সটি, তাহলে মানে এটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে রং অ্যান্সার কতগুলো হবে, 100টার মধ্যে এক্সটা রাইট হলে রং হবে 100 - x। বলছে প্রতিটি সঠিক উত্তরের জন্য 2 করে দেওয়া হয়, তার মানে x গুণ 2, আর প্রতিটি ভুল উত্তরের জন্য 1 করে কেটে নেওয়া হয়। এটার মান হবে 80, কারণ সে 80 নাম্বার পেয়েছে। এটা একটা গেল। এরপর দেখো তুমি অপশন টেস্টের মাধ্যমে করতে পারো, এখান থেকে x এর মান বের করে অ্যান্সার চলে আসবে, এটা আমি করাচ্ছি না। অপশন টেস্ট মানে ধরে নিচ্ছি যে 70টা প্রশ্ন সে ঠিক করেছে, তাহলে 70টা প্রশ্ন ঠিক করলে প্রতিটি প্রশ্ন যদি 2 করে পায় সে, তাহলে 70টার জন্য সে 140 পাবে, রাইট। আর 70টা যখন ঠিক করেছে, 100টার মধ্যে 70টা ঠিক করলে 30টা সে ভুল করেছে, তাহলে 30টা ভুলের জন্য 30 নাম্বার মাইনাস হয়ে যাবে। তাহলে আলটিমেটলি তার দাঁড়াচ্ছে কত, 110, কিন্তু সে পেয়েছে কত, 80। তার মানে সত্য উত্তর হবে না। বিয়েরটা চেক করা যাক। যদি সে 60টা ঠিক উত্তর করে, তাহলে 60টা ঠিক উত্তরের জন্য 60 × 2 120 নাম্বার পাবে। 60টা ঠিক উত্তর করেছে মানে সে 100টার মধ্যে 40টা ভুল করে দিয়েছে, 40টা ভুল করলে 40 নাম্বার তার বিয়োগ হবে। তাহলে এখানে কত আসছে দেখো, 80 আসছে, বিয়োগ করলে 80 আসছে, রাইট। অর্থাৎ যেটা প্রশ্নে বলেছিল যে 80 নাম্বার পাবে, 80 নাম্বার পেয়ে যাচ্ছে। কোন অপশনটাকে ধরে, 60 অপশনটাকে ধরে, তাহলে অপশন বি হয়ে যাবে এটার সঠিক উত্তর। আর কোনো কিছু করার দরকার নেই, তুমি এটাকে সমাধান করো, দেখবে 60 পাবে। ওকে, চলো নেক্সট, লাস্ট অঙ্ক আজকে, অনুপাত সমানুপাত থেকে। এ ও বি এর আয়ের অনুপাত 2:3 এবং 5:3 হলো তাদের ব্যয়ের অনুপাত, মানে আয় করছে 2:3 এই অনুপাতে, আর ব্যয় করছে 5:3 এই অনুপাতে। ঠিক আছে, যদি প্রত্যেককে 1000 টাকা করে জমাই, তাহলে বিয়ের আয় কত? এই জায়গাটা ভালো করে বুঝবে। এখানে তোমার কি দেখে কি মনে হচ্ছে যে ভাই 3 টাকা আয় করছে, 5 টাকা ব্যয় করে দিচ্ছে, এরকম মনে হচ্ছে নাকি? এটা অনুপাতে রয়েছে গল্পটা। ঠিক আছে, ব্যাপার হচ্ছে এটাকে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স মানে কিভাবে ব্যালেন্স করবে, দেখো ব্যালেন্স করার ব্যাপার হচ্ছে এই যে 5 আর 3-এর মধ্যে গ্যাপ কত রয়েছে, 2।
আর এখানে 3 আর 1 এর মধ্যে গ্যাপ কত আছে? 1। তাহলে কি করতে হবে, নিচের এই গ্যাপটা দিয়ে ওপরটাকে গুণ করতে হবে। ওপরের অনুপাত মানে 3:2 কে আমি 2 দিয়ে গুণ করে লিখবো। 2 দিয়ে গুণ করলে কত হবে? 6:4। আর এটাকে আমি ওপরের গ্যাপ 1 ছিল, এটাকে আমি 1 দিয়ে গুণ করে লিখবো। তাহলে কত হবে? 5:3। ঠিক আছে, এর উপরেরটাকে 2 দিয়ে গুণ, নিচেরটাকে 1 দিয়ে গুণ, এটাকে এই গ্যাপটাকে ব্যালেন্স করার জন্য সোজা কথা। তাহলে এখন দেখো 6, 4, 5, 3, 6 টাকা আয় করে 5 টাকা ব্যয় করে, মানে 1 টাকা জমাচ্ছে। এখানেও সেম 1 টাকা জমাচ্ছে। এখন বলেছে প্রত্যেকে 1000 টাকা করে জমাচ্ছে, তাহলে এই একের মান হবে 1000। একের মান হবে 1000। ঠিক আছে, তাহলে কি বলেছে প্রশ্নে? কার আয় জানতে চেয়েছে? বি এর আয় জানতে চেয়েছে। বি এর আয় হচ্ছে 4:4। এটা আর ধরা যাবে না, কিন্তু এটা আর ধরা যাবে না, কারণ ওখান থেকে আমি চেঞ্জ করে দিয়েছি অনুপাতটাকে। তাহলে 4 এর মান কত হবে? 4000। তাহলে বি এর আয় হচ্ছে 4000 টাকা, অপশন বি। এরপর এখান থেকে আরো একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারতো, এ এর আয় জিজ্ঞেস করতে পারতো। তাহলে এ এর আয় হলে 6000 উত্তর হতো। এর ব্যয় জিজ্ঞেস করতে পারে, 5 এর মান বের করতে হবে। বি এর ব্যয় জিজ্ঞেস করতে পারে, 3 এর মান বের করতে হবে। আবার এটাও জিজ্ঞেস করতে পারে যে তাদের মোট আয় কত, এ আর বি এর মোট আয় কত, সেটার কত অ্যান্সার হবে কমেন্ট করে জানাও। ওকে, আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানিও, এবং পরবর্তী কোন পিওয়াইকিউ সমাধান তোমরা দেখতে চাইছো সেটাও কমেন্ট করে জানাবে। এবং আমাদের যে নাম্বার রয়েছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করে তোমাদের যদি কোনো প্রশ্নপত্র থেকে থাকে, কারণ অনলাইনে খুবই কম প্রশ্নপত্র এভেলেবেল আছে পঞ্চায়েতে, যদি তোমার কাছে থাকে তো অবশ্যই সেটা আমাদেরকে অফিসিয়াল নাম্বারটায় শেয়ার করো, সেটার সলিউশন আমরা তোমাদের এনে দেবো। এবং প্রত্যেকটা টপিক এইভাবে আমরা তোমাদের সলিউশন করিয়ে দেবো। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, এবং খুব ভালোভাবে প্রস্তুতি নেবে। ওকে।